সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনার নিয়মিত অনুষ্ঠান দৃষ্টিকোণ দেখার জন্য। দর্শক মণ্ডলী, আজও আমরা কথা বলবো সমসাময়িক বিষয় নিয়ে, কিন্তু আজ আমরা কথা বলবো জেল হত্যা, বাংলার কালো ইতিহাস। দর্শক মণ্ডলী, আমরা জানি ৩রা নভেম্বর একটি বাংলাদেশের কালো অধ্যায় হচ্ছে জেল হত্যা। সেটি নিয়ে আমরা আজ কথা বলবো। আর আমার এই জন্য দুজন উপস্থিত, আমার এখানে স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমার ডান দিকে রয়েছেন ডক্টর তৌহিদ রেজা নূর, শহীদ সন্তান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রজন্ম ৭১। আপনাকে স্বাগত। আমার বাম দিকে রয়েছেন আনোয়ার কবির, লেখক, গবেষক ও বিশ্লেষক। স্বাগত আপনাকে। আর পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি মোহাম্মদ শাহেদ আপনাদের সাথে। আমি প্রথমে জনাব তৌহিদ রেজা নূর আপনার কাছে জানতে চাইব যে এই যে একটা জেল হত্যা দিবস বাংলাদেশের জন্য, এটি একটি কালো অধ্যায়। জাতীয় ৪ নেতাকে এই দিনে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং ১৯৭৫ সালের ১৫ই আগস্টে বঙ্গবন্ধুকে ঠিক হত্যার পরে এটি ছিল আরেকটি নৃশংস হত্যা। এটিকে নিয়ে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমি বলবো যে আসলে বাংলাদেশ যে সৃষ্টির মূলেই ছিল হত্যাকাণ্ড। আমাদের একটা দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন, সেই পথ পার হয়ে যখন লক্ষ লক্ষ শহীদের আত্মদানের ফলে বাংলাদেশ সৃষ্টি হলো, সেই ক্ষেত্রে দেখা গেল বঙ্গবন্ধু তার শাসন ক্ষমতা গ্রহণের খুব অল্প সময়ের মধ্যেই পরিস্থিতিটাকে একটি ভিন্ন দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা শুধুমাত্র দেশের অভ্যন্তরে নয়, আন্তর্জাতিকভাবে অনেক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছিল, মানে নানা ধরনের আমি বলবো যে ষড়যন্ত্র চলছিল। তো এই ধরনের একটা পরিস্থিতিতে যখন বাংলাদেশে যিনি জাতির জনকের অবস্থানে আছেন, যার ডাকে মানুষ সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের মতো একটি সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, উনি হত্যার শিকার হলেন। কিন্তু তার উনি পুরো পরিবার নিয়ে সপরিবারে হত্যার শিকার হলেন। এবং শুধু ৩২ নম্বর নয়, মিলিটারি সেক্রেটারিকেও কিন্তু এদিন মেরে ফেলা হয়েছিল। এবং ভাবনাটা শুধু ৩২ নম্বর কেন্দ্রিক ছিল না। আমরা দেখেছি যে আব্দুর রব সৈনিয়াবাদকে হত্যা করা হচ্ছে, তারপরে শেখ মনিকে, ফজলুল হক মনিকে হত্যা করা হচ্ছে। তার মানে এই অঙ্কটা কষা হয়েছিল খুব সুপরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায়। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধুর সবচেয়ে, আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনি যেহেতু একজন শহীদ পরিবার, এই অঙ্কের পিছনে কি কোনো আন্তর্জাতিক মহল কাজ করেছে বলে কি আপনি মনে করেন? অবশ্যই, অবশ্যই। আর সেই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করবার পরে বঙ্গবন্ধুর সবচেয়ে ঘনিষ্ঠ এবং আস্থাভাজন সহচর যদি আমরা বলি, তাহলে আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড হিসেবে এই যে ৪ জন নেতা আজকে যাদের হত্যা দিবস, যাদেরকে হত্যা করা হয়েছিল ১৯৭৫ সালে, তারা বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করবার পরে ১৯৭১ সালে উনরাই মুজিবনগর সরকার বা বাংলাদেশের প্রথম যে সরকার, সেই সরকারের কাণ্ডারি তারা ছিলেন। তো সেই নেতৃত্বকে কোনোভাবেই যাতে বঙ্গবন্ধুর অবর্তমানে মানে তাদেরকে দেশকে নেতৃত্ব শূন্য করার একটা প্রচেষ্টা থেকে আজকের এই ঘটনাটা ঘটানো হয়। আর কেন তাদেরকে ১৫ তারিখে হত্যা করা হলো না, সেটা নিয়ে যদি আমি ভাবি বা বলি, আমার যেটা মনে হয়েছে বা আমি মনে করি যে তারা যেহেতু বঙ্গবন্ধুর খুবই আস্থাভাজন সহচর ছিল, বঙ্গবন্ধুকে হত্যা করবার পরে যে গোষ্ঠী তখন ক্ষমতায় বসেছে, এখানে সামরিক বেসামরিক মিলে যে একটা চক্র এখানে বসেছিল, তারা চাচ্ছিল যে এই নেতাদের মুখ দিয়ে এদের সমর্থনে কোনো কথা যদি বলাতে পারে, তাদের মন্ত্রী পরিষদে যদি আনতে পারে, তাহলে এটা আরো বেশি জায়েজ করা যায়। তা সেইটা তাদের সফল হলো না, কারণ এর মধ্যে দেশের পরিস্থিতি তখন অন্যদিকে চলে গেল এবং ৩ তারিখে যখন খালেদ মোশাররফের নেতৃত্বে কু হতে যাচ্ছে, সেই সময়ই তাদেরকে জেলখানায়। আমি এটি নিয়ে আপনার কাছে আবারও ফিরবো, কারণ ৩ তারিখে যখন খালেদ মোশাররফকে নেতৃত্বে যখন কু করতে যায়, ঠিক একই দিনে এই ঘটনাটি ঘটেছে। এই বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আবার ফিরবো। আমি আসতে চাই জনাব আনোয়ার কবির, আপনি লেখক, বিশ্লেষক এবং গবেষক, এবং আমরা জানি ঠিক এই জেল হত্যা নিয়ে আপনি প্রতি বছরই বেশ সোচ্চার, আপনার বেশ কয়েকটি গ্রন্থ রয়েছে। এই দিনটিকে আপনি, দিবসটিকে কিভাবে দেখেন? সেদিনকার সেই কালো রাত্রিটাকে যদি আপনি একটুখানি বিশ্লেষণ করেন। আমি আসলে প্রথমেই মোহনা টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আগাজকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই ৪ জনকে যারা আজকের দিনে শহীদ হয়েছিলেন। আপনি যদি আসলে এই ৪ জনের হত্যাকাণ্ডটিকে লক্ষ্য করেন, তাহলে আপনি কিন্তু আমাকে পিছনে চলে যেতে হবে। এর মূল উদ্দেশ্য বা রুটস কিন্তু নিহিত ছিল ১৯৭১ সালে সেই সুমহান মুক্তিযুদ্ধের সময়। আপনি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করবেন, এখানে
1971 সালে যে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল তার মধ্যে 5 জন ছিলেন সকল মিলে মন্ত্রী পরিষদ এবং জনাব ওসমানী সহ 6 জন, তার মধ্যে 4 জনই কিন্তু হত্যাকাণ্ডের শিকার হলেন। আর একজন যে খন্দকার মোস্তাক, তিনি মূলত পেছন থেকে তার নেতৃত্ব দিয়েছেন এবং প্রকাশ্যেই তিনি এই কাজটি করেছেন। এখন যদি এই প্রসঙ্গগুলো আসে তাহলে তিনি কেন এই কাজটি করেছেন, আপনি যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা বলেছেন সেই জায়গাটিতে আমাদেরকে খুব গভীরভাবে লক্ষ্য করতে হবে। 1971 সালে খন্দকার মোস্তাক কি করেছিলেন সেটি কিন্তু এখন প্রকাশ্য দিবালোকের মতো স্পষ্ট। তিনি পাকিস্তানের সাথে কনফেডারেশনের চেষ্টা করেছিলেন, মুক্তিযুদ্ধটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন। এবং আরেকটি যে ষড়যন্ত্রের কথা আপনি বলেছিলেন, 15 আগস্টের পর থেকে যে 3রা নভেম্বর পর্যন্ত এই সময় কিন্তু রাষ্ট্রীয় জীবনে অনেকগুলো ভয়াবহ রকম ঘটনা ঘটে গেছে, যেগুলো আমি চিন্তাও করতে পারবো না, কল্পনা একটি সেনাবাহিনীর আগেই তারা কিন্তু পাকিস্তানের সাথে কনফেডারেশন গঠন করার জন্য একটি প্রতিনিধি দল পর্যন্ত এখানে এসেছিল মাহমুদ আলীর নেতৃত্বে। সেই পাকিস্তানের কোলাবরেটর যে বাঙালি সিলেটের, সে মুক্তিযুদ্ধে যোগদান না করে সে পাকিস্তানের পক্ষেই ছিল এবং খুব বামপন্থী নেতা ছিলেন। এবং এই ঘটনাগুলো যদি আপনি পরম্পরা লক্ষ্য করেন, এবং পাকিস্তান কি করলো, বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু তারা স্বীকৃতি দিল। আবার আপনি যদি এই হত্যাকাণ্ডের আগের যদি কিছু ঘটনা লক্ষ্য করেন, এই হত্যাকাণ্ডের পর কি হলো, 15 আগস্ট বঙ্গবন্ধু মারা গেলেন, 3রা নভেম্বর চান্না থেকে জেলখান হত্যা করা হলো, 7 নভেম্বর একটি সিপাহী বিদ্রোহ বা সিপাহী অভ্যুত্থান ঘটলো। কিন্তু একটি জিনিস হচ্ছে যে এই 3রা নভেম্বরই সম্ভবত সকালবেলা খালেদ মোশাররফের নেতৃত্বে একদল বঙ্গভবনে গিয়েছিলেন খন্দকার মোস্তাককে গ্রেপ্তার করার জন্য। একই রাত্রে আবার এই প্রসঙ্গটাকে আনাগে আমি যে ষড়যন্ত্রের কথাটাকে আমি বলতে চাচ্ছি, ষড়যন্ত্র কথা কত গভীর বিষয় আপনি দেখেন। নভেম্বরের পর ডিসেম্বরের 31শে ডিসেম্বর তখন কি করা হলো, তখনও জিয়াউর রহমান ক্ষমতা আসছেন কিনা কেউ জানেন না, কিন্তু তখনই কিন্তু প্লট তৈরি। আপনি যদি লক্ষ্য করেন কি দেখবেন, 31শে ডিসেম্বর জাস্ট 1 মাস পরে সকল যুদ্ধাপরাধীদের জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। একটি রাষ্ট্রপ্রধান মারা যেতে পারে, একটি রাষ্ট্র টোটালি উল্টো স্রোত হাঁটা শুরু করলো। এইটি যদি আপনি লক্ষ্য করেন সেটাকে আপনি বলবেন, আমি বলবো যে এটা হলো 1971 সালের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটাকে প্রথম তারা বাড়ি মেরেছে 15 আগস্ট, এবং শেষ বাড়িটা ছিল চান্নাতা। কেন চান্নাতাকে হত্যা করা হলো, এক্ষেত্রে আমার এক বিশ্লেষণ বলি বা উদাহরণ বলি, আপনি সত্যি অর্থে দেখবেন 15 আগস্টের আগে 71 সালে যখন বঙ্গবন্ধু গ্রেপ্তার, দর্শকের একটি ফোন আছে। দর্শক আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। দর্শক আপনার নামটি বলে প্রশ্ন। আমি আফিজউদ্দিন ঢাকার ডেমরা থেকে বলছি। আমি আজকে সম্মানিত অতিথি উভয়ের দৃষ্টি আকর্ষণ করে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি যে 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, কিন্তু ওই বছরে 3রা নভেম্বর 4 নেতাকে হত্যা করার পিছনে আমি মনে করি 1971-এর 17ই এপ্রিল মেহেরপুরে অম্ল কাননে যে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল, যারা এই সরকার গঠনের ঘোর বিরোধী ছিল এবং বিরোধী শক্তি ছিল, তারাই এই জেল হত্যার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। এ বিষয়ে সম্মানিত অতিথির মতামত চাচ্ছি। ধন্যবাদ। আমি যে কথাটি বলছিলাম, আসলে এখানে সত্যিকার অর্থে আমাদের যে দর্শক তিনি কিন্তু কিছু হিন্টস দিয়েছেন, কিছু কথা, যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম। আপনি লক্ষ্য করবেন বঙ্গবন্ধু 25 মার্চ রাতে গ্রেপ্তার হয়ে গেলেন। গ্রেপ্তার হওয়ার পরে কি হলো, মাঠটি কিন্তু শূন্য থাকতো না। এই 4 নেতা তাদের দায়িত্ব কাঁধে তুলে নিলেন, তাদের নেতৃত্বে একটি সফল মুক্তিযুদ্ধ পরিচালিত হয়ে গেছে। তো যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন তারা একটি বিষয় নিশ্চিত ছিলেন, যদি এরা জীবিত থাকেন তাহলে এই হত্যার ক্ষতিও জাতি কাটিয়ে উঠতে পারবে। এবং আজকে যে রাজনীতি শূন্য করার যে প্রচেষ্টা ছিল, আপনি একটাই লক্ষ্য করবেন, আমি ব্যক্তিগত মনে করি 4 নেতাকে হত্যা করার একটি মূল কারণ হলো সমস্ত রাজনীতির মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া, যেহেতু রাজনীতিবিদরা রাষ্ট্র ক্ষমতার আশেপাশে না থাকেন। মানে আপনি এখানে খুব অদ্ভুত ব্যাপার, আপনি যে ষড়যন্ত্রের কথা বলেছিলেন, আপনি এই ঘটনা ঘটার আগে 15 আগস্টের পরে হত্যাকারী গ্রুপ কি করলেন, তারা বঙ্গভবনে বসে সরকার পরিচালনা শুরু দিলেন, এবং যার জন্য সেনাবাহিনীর মধ্যে একটা অ্যাকশন এবং রিয়াকশন শুরু হলো। এবং সমস্ত যে আপনি নিজে, কিন্তু আমি যতদূর জানি, ইতিহাস থেকে আমি যতদূর জানি, যেদিন জেল হত্যা হয়, যেদিন খন্দকার মোস্তাককে গ্রেপ্তার করা হয়, সেদিন কিন্তু তারা একটি ক্যাবিনেট মিটিং করেছিল। কিন্তু ক্যাবিনেট মিটিং আগের ইতিহাস যদি আমি ক্যাবিনেট মিটিং এর আগের ঘটনা যদি আপনি দেখেন, জেল হত্যার আগে ক্যাবিনেট মিটিং আগে কি হলো, কেন খালেদ মোশাররফ পুড়ে গেলেন, কেন 3রা নম্বরটি ঘটলো, মানে জেলা খালেদ মোশাররফ অভ্যুত্থানটি ঘটলো, তার যদি আপনি লক্ষ্য করেন সেখানে কিন্তু আপনি লক্ষ্যটা মূল রেজাল্টটি পেয়ে যাবেন। এবং কেন হত্যাকাণ্ডটি তারা ঘটিয়ে ফেললো, এটার পর তারা পালিয়ে গেল হত্যাকাণ্ড ঘটিয়ে, এখানে কিন্তু আপনি হত্যাকাণ্ড ঘটিয়ে যে তারা পালিয়ে গেল, এই যে পালানোর যে আমরা তাদেরকে সুযোগ করে দিলাম, এটাও কিন্তু আমাদের জাতির জন্য আরেকটি। এখানে হলো মজার ঘটনাটা, এই যে হত্যাকাণ্ড ঘটনার আগে তারা কি করলো, যে কথাটা আমি কিন্তু বারবার বলছিলাম আপনাকে, যে 15 আগস্টের পরে কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের রিয়াকশনটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে হয়তো কাটিয়ে উঠতে পারতাম,
যখন এই এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব জীবিত ছিলেন। এবং দেখেন আপনি এই জায়গাটি হলো জনাব আনোয়ার কবির, আমি আপনার কাছে ফিরবো। এই অধ্যায় নিয়ে কথা বলতে গেলে অনেক অধ্যায় নিয়ে কথা বলতে হবে, কারণ বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে যেই নেতাটি জন্ম না হলে হয়তো আমরা বাংলাদেশ বলে স্বাধীন ভূখণ্ড পেতাম না, তাকে সপরিবার হত্যা করার পরেও তার বিচার প্রতিহত করার জন্য কিন্তু একটি কালো ইমিউনিটি হয়েছিল। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা একটা প্রথম পর্বে একটি ব্রেকে যাচ্ছি। দর্শক মন্ডলী, একটি প্রথম পর্বে ব্রেকে যাচ্ছি। ব্রেকের থেকে ফিরে আমরা এই আলোচনায় আবারও ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মন্ডলী, ফিরে এলাম ব্রেকের পরে। আমি রেজানুর সাহেব আপনার কাছে একটু আসতে চাই যে এই যে আমি যে কথাটি নিয়ে আপনার কাছ থেকে বিদায় নিয়েছিলাম, যে একই দিনে খন্দকার মুস্তাককে খালেদ মোশাররফের নেতৃত্বে বঙ্গভবনে তারা গিয়েছিল খন্দকার মুস্তাককে অপসারণ করে দেবে, একই দিনে কিন্তু জেল হত্যার ঘটনাটি ঘটেছিল। এই দুটোকে আপনি কিভাবে কোরিলেট করে দেখেন? আর দর্শকের একটি প্রশ্ন আছে, প্রশ্নটি নিয়ে ফিরছি। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি চিটাগাং থেকে বলছি। আমার নাম সাইফুল্লাহ মোহাম্মদ সালাউদ্দিন দুলু। আজকে আপনাদের মোহনা টিভিকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে যারা অতিথি উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের একটা নির্মম শোকের দিনে আমাদের সাথে থাকবার জন্য। সেই সাথে একটাই কথা বলবো, সেটা হচ্ছে যাদের মধ্যে আমরা যারা বাঙালি রয়েছি, যাদের মনের মধ্যে দেশপ্রেম এখনো জেগে আছে, যাদের কাছে আছে, তারা সাধারণত আজকের এইসব প্রশ্নটি করতে হবে দর্শক কিছু শোনার জন্য। আমি একটি প্রশ্ন আজকের অতিথিদেরকে করতে চাইবো, বিশেষ করে আমি স্পষ্টভাবে বলছি জনাব আনোয়ার কবির সাহেবের কাছে একটি প্রশ্ন। যেহেতু উনি অনেক বই লিখেছেন এবং অনেক গবেষণা করেছেন, ওনার লেখাতে এবং ওনার গবেষণাধর্মী বইগুলোতে আমরা পাই উনি এ ব্যাপারে যথেষ্টভাবে উনি এগুলো তথ্য অনুসন্ধান করে লিখেছেন। একটাই সরাসরি প্রশ্ন করব, আমাদের যে জাতীয় 4 নেতাকে হত্যা করা হলো আজকের দিনে, এদের পিছনে নিশ্চয়ই একটা মাস্টার মাইন্ড কাজ করেছিল এবং সে হয়তো সরাসরি জড়িত ছিল না, কিন্তু সে ঘটনাটাকে বাস্তবে রূপ দিয়েছিলেন। আমি স্পষ্টভাবে ওনার কাছে জানতে চাই সেই মাস্টার মাইন্ডটি কে ছিলেন। ধন্যবাদ। এবং সেটা আমাদের প্রজন্ম। ধন্যবাদ। আচ্ছা, আমি যেভাবে বলবো, মাস্টার মাইন্ড কে ছিল, আমি এটা নিয়ে আপনার কাছে এর আগে যে দর্শক ফোন করেছিলেন ওনার কথাটাকে সামনে রেখে বলবো যে আসলে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড অথবা জেল হত্যাকাণ্ড কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী একটা জায়গায় নিয়ে আসা। তা সেই জায়গাটাকে তৈরি করবার জন্য আমরা দেখছি যে বঙ্গবন্ধুকে হত্যা করবার পেছনে যারা জড়িত, এই কর্নেল রশিদ, ফারুক বা অন্যান্য যাদেরকে আমরা নাম জানি বা যাদের শাস্তিও হয়েছে, তারা সকলেই মুক্তিযোদ্ধা ছিল। কিন্তু মুক্তিযোদ্ধা বা 71 সালে যুদ্ধ করেছে এমনটা শোনার পরে দেখা যাচ্ছে তারা এমন কিছু কাজের সঙ্গে জড়িত হয়েছে যে কাজটি সরাসরি আমি বলবো যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। কিন্তু তাদেরকে সহযোগিতা করবার জন্য তখন জিয়াউর রহমান সরাসরি সে তার অবস্থান থেকে যে ভূমিকা রাখছিল বা তাদের প্রতি গ্রিন সিগন্যাল দিয়ে কাজ করছিল, সে কাজটি এমনকি এরা মানে এই হত্যাকারী বাহিনী দেশের বাইরেও তারা ইন্টারভিউ পরিষ্কার করেছে। বলতে চাই যে জেল হত্যার পিছনে জিয়াউর রহমান সাহেবের ইন্ধন রয়েছে। মানে পুরো এই রাজনৈতিক পট পরিবর্তন যে হলো তার পেছনে তো অবশ্যই মানে ওয়ান অফ দা ইনস্ট্রুমেন্টাল ফ্যাক্টর হিসেবে জিয়াউর রহমানের ভূমিকা ছিল। অবশ্যই তিনি তো সেখানে। আপনার এই কথায় যদি আমি আসি, তার মানে কি 75-এ বঙ্গবন্ধু হত্যার পিছনে কি আপনি জিয়াউর রহমান সাহেবকে দায়ী করতে চাচ্ছেন? এটা মানে দায়ীটা আমার চাইতে বড় কথা হচ্ছে যারা কিনা হত্যাকারী বাহিনী তারাই বলেছে ইন্টারভিউয়ে সরাসরি তারা কথা বলেছে, সেই গ্রিন সিগন্যাল পেয়েছে, তার মানে জিয়াউর রহমান সবই জানতেন এবং সেখানে বোঝা যায়। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা বঙ্গবন্ধু হত্যার পরে যে রাজনৈতিক পরিস্থিতিটা দেখতে পাচ্ছি, সেখানে ধীরে ধীরে জিয়াউর রহমানকে যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি, সবকিছু মিলিয়ে যে বেনিফিশিয়ারি যদি আমরা বলি, তাহলে সেখানে তো অবশ্যই জিয়াউর রহমান নিশ্চয়ই। মানে আরেকটি জিনিস হচ্ছে মানে বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরে এই যে এনারা মানে যারা বঙ্গবন্ধুর মানে হত্যাকারী, তারা যে চলে গেলেন এবং অনেক সময় কিন্তু তারা পাসপোর্ট ভিসা বাদ দিয়ে কিন্তু তারা লিবিয়ায় চলে গেলেন এবং অনেকে কিন্তু লিবিয়ায় গিয়ে তাদের সাথে মিটিং করেছেন। তো একইভাবে বঙ্গবন্ধু হত্যার যে বিচারটি হয়েছে, তাদেরও কি এরকম বিচার হওয়া উচিত কিনা আপনি কি মনে করেন, যারা পালাতে সাহায্য করেছে? আচ্ছা, না নিশ্চয়ই মানে সেটা তো মানে অবশ্যই তখন যে পরিস্থিতিতে যারা এই ব্যাপারে সহযোগিতা করছিল, তাহলে মানে এখন এই বিচার প্রক্রিয়া তাদেরকে কিভাবে আনা হবে জানি না, কারণ পূর্ণাঙ্গ একটা বিচার হয়েছে। কিন্তু তারপরে আপনি যে প্রসঙ্গটা বললেন, যে জায়গা থেকে কথাটা বললেন, তার আঙ্গিকে আমি বলবো অবশ্যই যারা তখন পালাতে সহযোগিতা করেছিল
তারাও তো সেখানে দায়ী অবশ্যই। আরেকটি কথা আমি ওনার কাছে যে প্রশ্নটি করেছিলাম, এই প্রশ্নটি আমি একটু আপনার কাছে আসতে চাই। জেল হত্যা বলেন বা বঙ্গবন্ধু হত্যা বলেন, একটি কালো অধ্যায়, কালো ইন্ডিভিউনিটি বিল দিয়ে কিন্তু এটিকে বন্ধ করে রাখা হয়েছিল। যে লোকটি মানে জন্ম না হলে বাংলাদেশ বলে একটি ভূখণ্ড আমরা পেতাম না, বঙ্গবন্ধুর মতন এরকম একজন নেতার মানে একটি ইন্ডিভিউনিটি বিল দিয়ে তার এই বিচারটিকে বন্ধ করার কি কারণ ছিল বলে আপনি মনে করেন? এটি তো মানে খুবই পরিষ্কার কারণটা, যে যারা হত্যা করেছিল বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতাকে। একটি দর্শকের প্রশ্ন আছে। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলমগীর খবর করছি। দর্শক আপনি টেলিভিশন থেকে সরে একটু প্রশ্নটি করুন। ঠিক আছে, আমি করছি। আমার আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে, যে বিএনপি 7ই নভেম্বর যে হত্যাকাণ্ড ঘটিয়েছিল, সেনা হত্যা সহ, সেই হত্যাকাণ্ডকে নিয়ে তারা সাথে বিপ্লব একটা বিশেষ উদযাপন করে, কিন্তু সরকার বা আওয়ামী লীগ অন্য দলেরা কি পারে না সেই দিনটাকে সেনা হত্যা দিবস হিসেবে পালন করছে? ধন্যবাদ। আচ্ছা, ইন্ডেমনিটি বিলটি করা হয়েছিল যে যারা এই হত্যাকাণ্ডটা তো করলো তারা এটা তাদের নিজেদের বর্ম হিসেবে, যাতে তারা কখনোই যে কাজটা করেছে সেটার জন্য কোনোভাবে কোনো বিচার না হতে পারে, এবং বিচার প্রক্রিয়ার বাইরে রেখে তারা জায়েজ করতে চাইলেও যে এই হত্যাকাণ্ডটা বৈধ ছিল। তা এটি কি আরেকটি কালো অধ্যায় কিনা? অবশ্যই অবশ্যই আমি এই বিষয় নিয়ে আপনার কাছে অবশ্যই আমরা এই বিষয় নিয়ে আপনার সাথে আবারও ফিরবো। আমি জনাব আনোয়ার কবির আপনার কাছে আসতে চাই। আপনার কাছে একই প্রশ্ন আমার কাছে ছিল, এবং একটি দর্শকের প্রশ্ন ছিল সরাসরি এই হত্যাকাণ্ডের পিছনে মাস্টার মাইন্ড কারা। আমি মাস্টার মাইন্ড কারা নিয়ে আসলে স্পেসিফিক্যালি নাম জানতে চাই। মাস্টার মাইন্ড কে? মাস্টার মাইন্ড কে? আমি প্রথমেই দর্শককে ধন্যবাদ জানাচ্ছি, চট্টগ্রামের সালাউদ্দিন সাহেবকে। এবং আজকে কিছু দর্শক কিন্তু বলা লাগে না, অটোমেটিক্যালি চলে আসে। একটু আগে তহিদ রাজানুর যেটা বলছেন তহিদ ভাই, বঙ্গবন্ধু হত্যা মামলার রায়তে কিন্তু স্পষ্ট বলা আছে যে জিয়াউর রহমানের ভূমিকা কি ছিল। আমার আদালতে স্পষ্ট বলা হয়েছে তিনি জীবিত থাকলে তাকে আদালত ফেস করতে হতো, এবং তিনি হত্যা মামলার হত্যাকারী হিসেবে উনি অভিযুক্ত হতেন। তো এখন এই মাস্টার মাইন্ডের প্রশ্নটা আজকে এই কারণে আসলো, এই মাস্টার মাইন্ডের ইতিহাস যদি আপনি দেখেন, পুরো ইতিহাস, আমি যে কথাটি আমি আপনাকে বললাম, জিয়াউর রহমানের 1971 সালের মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা নিয়ে অনেক ধরনের প্রশ্ন ছিল এবং আছে। তো সেগুলো যদি আমরা না যাই, সেই প্রসঙ্গগুলো যদি আমরা যদি বাদ দিই, তারপর আপনি কিন্তু একটা লক্ষ্য করবেন এই পুরো ঘটনায় 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দিন জিয়াউর রহমান কি করেছিলেন, এবং সাথে 3রা নভেম্বর দিন জিয়াউর রহমান কি করেছিলেন, এইটা যদি আপনি, এবং 7ই নভেম্বর দিন জিয়াউর রহমান কি করেছিলেন, এই তিনটা ঘটনা যদি 3 দিন যদি জিয়াউর রহমানের রোল আপনি দেখেন, ব্যক্তি জিয়াউর রহমান অবস্থান, তাহলে কিন্তু আপনি 15ই আগস্ট এই পুরো ঘটনার সাথে জিয়া রহমানকে নেপথ্যে দায়ী করছেন। আমি নেপথ্য, আদালতের রায়তে পরিষ্কারভাবে বলা হয়েছে, শুধু নেপথ্য না, বলেছেন তিনি পরিষ্কারভাবে জড়িত ছিলেন। আবার আজকে আমি এখন স্পষ্ট বলতে চাই, এইসব জুনিয়র অফিসাররা যদি ওই একজন সিনিয়র কর্মকর্তার সাথে যদি সংযোগ না করতো, যদি নেপথ্য ইন্ধন না থাকতো, ওইসব জুনিয়র কর্মকর্তাদের সাহসী ছিল না তারা এটা করা। আমি এই প্রসঙ্গে যদি আপনার কাছে আরেকটু আসি, অনেক দিনের মানে দাবি, আপনি সেক্টর কমান্ডার ফোরামের মিডিয়ার সাথে প্রতিষ্ঠিত মিডিয়ার সম্পাদক ছিলেন, তাদেরও একটি দাবি ছিল যে এই বিষয়টি নিয়ে জিয়া রহমান সাহেবের একটি মরণোত্তর বিচার কিন্তু তারা দাবি করেছিল। এই বিষয়টিকে কিভাবে দেখেন? আসলে এখানে আপনি মানে একটু ভুল করছেন। সেক্টর কমান্ডার্স ফোরাম আসলে আমরা ফোরাম থেকে কখনো জিয়া রহমানের বিষয়ে প্রশ্ন তুলিনি 2 কারণে। আজকে ঐতিহাসিক বাস্তবতা এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে, জিয়াউর রহমান এখানে আমরা আসলে ভুল করি। জিয়াউর রহমান কখনো সেক্টর কমান্ডার ছিলেন না, তিনি ফোর্স কমান্ডার ছিলেন। সেক্টর গঠিত হয়েছিল জুলাইয়ের পরে, অলরেডি জিয়াউর রহমানের ফোর্স গঠিত হয়েছে জুলাইতে। এখন এগুলো একটা লং টাইম বিতর্কের ব্যাপার আছে, এবং এটা আমরা যখন সেক্টর কমান্ডার্স ফোরাম থেকে আমরা যখন কাগজপত্র শুরু করলাম, আবার এগুলো হলো আমাদের ইতিহাসে এই ধরনের কিছু কিছু মিস্টেক রয়ে গেছে, যে মিস্টেকগুলো এবার দুঃখজনক আমাদের বিভিন্ন সেক্টর কমান্ডাররা যখন বই লিখেছেন তারা এই মিস্টেকগুলো করেছেন একটা কারণে। এটা একটা গণযুদ্ধ ছিল আপনি 1971 সালে, গণযুদ্ধ অনেক এভিডেন্স অনেক কিছু ঐতিহাসিকভাবে প্রিজার্ভ করা হয় না, পরবর্তীতে আমরা হয়তো সময় মিলিয়ে তার সাথে ডকুমেন্টগুলো মিলাতে যাই। তারপর এই জায়গায় যে কারণে আমরা জিয়া রহমানকে সেক্টর কমান্ডার্স ফোরাম থেকে জানি, কারণ আমরা জানেন সেক্টর কমান্ডার্স ফোরাম গঠিত হওয়ার একটি মূল দাবি ছিল যুদ্ধাপরাধীদের বিচার। আমরা ওই কনসার্নের বাইরে আমরা কিন্তু অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলিনি, আমরা সবসময় এই যুদ্ধাপরাধীদের বিচার নিয়েছিলাম। বঙ্গবন্ধু হত্যা যুদ্ধাপরাধীদের বিচারও যেরকম একটি দাবি, বঙ্গবন্ধু হত্যাও কিন্তু একটি দাবি। তো সেই দাবির তখন কিন্তু অলরেডি বঙ্গবন্ধু হত্যার বিচার হয়ে গেছে। এখন আমি যে কোনো আপনি বঙ্গবন্ধু হত্যা নিয়ে আপনাকে যেটা বলছিলাম, আমি যে কথাটা আপনি একটু আগে বলছিলাম 15 আগস্ট জিয়া রহমান কি করছিলেন, 3রা নভেম্বর জিয়া রহমান কি করলেন, 7ই নভেম্বর জিয়া রহমান কি করলেন,
এখানে যদি আপনি দেখেন যারা হত্যাকারী তারা স্পষ্ট বলেছেন তারা জিয়াউর রহমানের সাথে 24শে মার্চ 15 আগস্ট বঙ্গবন্ধু মারা গেছেন 24শে মার্চ জিয়াউর রহমানের সাথে তারা মিটিং করেছেন। তার মানে এটা একটা প্লটিং করা। প্লটিং আপনি ইন্টারেস্টিং ঘটলো, আপনি অ্যান্থনি ম্যাসকানাস তার এলিগেসি অফ ব্লাড বইতে লিখেছেন ফারুক তাকে ইন্টারভিউতে প্রকাশ্যে প্রচারিত হয়েছিল। ফারুক যখন দাবি করেছেন, হ্যাঁ যখন দাবি করেছেন তখন তিনি বাংলাদেশে এসেছিলেন, ম্যাসকানাস তার বইতে লিখেছেন যে তিনি জিয়াউর রহমানের সাথে দেখা করেছেন, দেখা করে তিনি জিয়াউর রহমানকে বলেছেন ফারুককে দাবি করেছে আপনার বক্তব্য কি। তখন জিয়াউর রহমান তাকে বলছেন আমি ভেবে দেখবো আপনার প্রশ্নের জবাব দিব কিনা। আপনি দেখেন এটা একটা ঐতিহাসিক ঘটনা। আবার আরো মজার ঘটনা, আজকে জিয়াউর রহমানের সাথে ইনভলভমেন্ট এই কারণে আমি বলবো 1977 সালে আপনি জানেন বাংলাদেশে একটি ভয়াবহ রকম অভ্যুত্থান ঘটেছিল মূলত এয়ারফোর্স থেকে। আমি আপনার কাছে আবারও ফিরবো, এখানে আমরা একটা ব্রেকে যেতে হবে, ব্রেকের থেকে ফিরে আমি এই বিষয়ে তো আবারও ফিরবো, আর এই জেল হত্যা নিয়েও আমরা কিছু কথা বলবো, আমরা এই বিষয় নিয়ে আবারও ফিরবো। দর্শক মণ্ডলী আমরা একটা দ্বিতীয় পর্বে ব্রেকে যাব, ব্রেকের থেকে ফিরে আবার মূল আলোচনায় আবারও ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মণ্ডলী ফিরে এলাম ব্রেকের পরে। জনাব আনোয়ার কবির, আমি আপনার কাছে ছিলাম, আপনি বলছিলেন 3রা নভেম্বর নিয়ে কথা বলছিলেন। আসলে আপনি যে প্রসঙ্গটা তুলেছিলেন সেটাই আসলে মানুষকে বা দর্শকদের একটু পরিষ্কার হওয়া উচিত। আমি এই কারণে ঘটনাটি বলছি। 3রা নভেম্বর রাতে ঘটনাটি কেন ঘটলো, কারণ 2রা নভেম্বর রাতে আপনারা জানেন খালেদ মোশাররফদের নেতৃত্বে যে অভ্যুত্থান হয়েছিল তখন একটি বিষয় পরিষ্কার হয়ে গেছিল যে অভ্যুত্থানটি হওয়ার মূল কারণ ছিল সেনাবাহিনীর মধ্যে যে চেন অফ কমান্ড রিস্টোরের যে প্রসঙ্গগুলো আসছিল। কারণটা হলো আপনি নিজেই চিন্তা করে দেখেন কয়েকজন আর্মি মেজর এবং খুব জুনিয়র র্যাঙ্কের কর্মকর্তা তারা বঙ্গভবনে বসে সরকার পরিচালনা করছেন, আর সেখানে কি হচ্ছে আর্মি চিফকে জানানো হচ্ছে জেনারেল জিয়াউর রহমানকে তিনি কিছুই করছেন না। এখানে তখন কি উনি সেনাপ্রধান কি তখন? হ্যাঁ, তিনি 24শে আগস্ট থেকে সেনাপ্রধান। বঙ্গবন্ধু হত্যার 15 আগস্ট হত্যা হলো জাস্ট না, মানে জেল হত্যার সময় নভেম্বর, তা অনেক পরে। উনি 24শে আগস্ট থেকে উনি সেনাপ্রধান। জিয়াউর রহমানকে বেসিক্যালি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সপ্তাহখানেক পরেই আর্মি চিফ বানায় দেওয়া হয়েছে, শফিউল্লাহকে বিদায় দেওয়া হয়েছে আর্মি থেকে। এবং আপনি যে প্রত্যেকে এখানে হলো জিয়াউর রহমান সবসময় দ্বৈত ভূমিকা পালন করেছেন। না মানে আমি 3রা নভেম্বরে জিয়াউর রহমান সাহেবের ভূমিকা নিয়ে জানতে চাই। এটাই বলছিলাম, যেটি বলা হচ্ছে যে যারা অভ্যুত্থান করেছিলেন 3রা নভেম্বর, এই অভ্যুত্থানটির সাথে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সেনাবাহিনীর অধিকাংশ অফিসারই জড়িত ছিলেন। এবং আপনি দেখবেন কেন অফিসাররা জড়িত হয়েছেন, কারণ কয়েকজন মেজর র্যাঙ্কের কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কের কর্মকর্তা, আমার সাবেক সেনা কর্মকর্তা যেমন ডালিমরা সাবেক সেনা কর্মকর্তা। একটি ফোন আছে দর্শকের। দর্শক সালাম আলাইকুম। জি দর্শক সালাম আলাইকুম। জি আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন, ফুলপুর থানা, ময়মনসিংহ জেলা থেকে। জি দর্শক আমরা একটু সময় সংক্ষেপে আছি, আপনার প্রশ্নটি করুন। জি সংক্ষেপে বলবো। এই যে জেল হত্যার সময় যে গুলি মানি এমন ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে যে মানে পরামর্শ সাপেক্ষে, এরকম কাজ যারা করছে বিশেষ করে জিয়াউর রহমানের যে দলটা কি, তাদেরকে বাংলাদেশের মানুষ আর কোন রাজনীতিতে দেখতে চায় না। ধন্যবাদ, আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। দর্শক আমি যে কথাই বললাম, যখন 3রা নভেম্বরে যখন সেনাবাহিনীর মধ্যে এরকম বিশৃঙ্খলা চলছে, আর্মি চিফ হিসেবে জিয়াউর রহমানের কাছে প্রত্যেকেই অনেকবার বলেছিলেন স্যার আপনি একটা অ্যাকশন নেন, বঙ্গভবনে বসে জুনিয়র অফিসার দেশ পরিচালনা করতে পারে না, তাদেরকে সেনাবাহিনীর চেন অফ কমান্ডে ফেরত আনেন, তাদেরকে ইউনিটে ফেরত আনেন, তাদেরকে ক্যান্টনমেন্টের ভেতরে নিয়ে আসেন। আপনি খুব পরিষ্কারভাবে বুঝছেন কয়েকজন মেজর জুনিয়র র্যাঙ্কের কর্মকর্তা বঙ্গভবনে বসে সরকার পরিচালনা করবে, যাকে ইচ্ছা তাকে বদলাবে, যাকে ইচ্ছা তাকে আনবে, এবং একটি রাষ্ট্র দেশ পরিচালনা। মানে কি তখন খালেদ মোশাররফ সাহেব ঢুকে সিজিএস, তখন খালেদ মোশাররফ সিজিএস মানে উনি হলেন 2 থেকে 3 নম্বর র্যাঙ্কের কর্মকর্তা সেনাবাহিনীতে। আপনারা অনেকে জানেন না সিজিএস এর দায়িত্ব কি। সিজিএস এর নিয়োগ বুদ্ধি টুদ্ধি এগুলো সাধারণত সিজিএস মেইনটেইন করেন, এবং সিজিএস মানে চিফ অফ জেনারেল স্টাফ, মানে আপনার যে কারণে আপনার সিজিএস এর একটি ভূমিকা থাকে, মানে টোটাল সেনাবাহিনী জুড়ে তার একটা কমান্ড থাকে, কন্ট্রোল থাকে। যে এই সিচুয়েশনের মধ্যে এসে যখন জিয়াউর রহমানকে বলা হলো, আপনি জিয়াউর রহমান বারবার নিজেকে একজন অসহায়ত্ব দেখাচ্ছিলেন, আবার একদিক দিয়ে মানুষ বুঝছিলেন কারণ এই ঘটনার সাথে জিয়াউর রহমানের ইনভলভ কি, এবং জিয়াউর রহমানকে এই ফারুক রশিদকে আর্মি চিফ বানিয়েছেন, কেন তারা আর্মি চিফ বানিয়েছেন এই ব্যাপারে কারোর মধ্যে তখন আর কোনো দ্বিধা কাজ করেনি। তার তথাপিও সমস্ত সিনিয়র কর্মকর্তারা জিয়াউর রহমানকে বারবার বলছিলেন স্যার আপনি একটা অ্যাকশনে যান। তিনি যখন অ্যাকশনে যাচ্ছেন না, যে তারিখ 2রা নভেম্বরে অ্যাকশনটি পরিচালিত হচ্ছিল খালেদ মোশাররফদের নেতৃত্বে, তখন এই খালেদ মোশাররফদের অভ্যুত্থানের অধিকাংশ কর্মকর্তাই জানতেন জিয়াউর রহমান তাদের সাথে থাকবেন। আমি আপনার কাছে আবারও ফিরবো এই টপিক নিয়ে, এই বিষয়ে আপনার মন্তব্য, ওই জায়গায় নিয়ে কথা বলছিলেন। জি সেই ক্ষেত্রে আমি বলবো যে
তেসরা নভেম্বর যেহেতু 15ই আগস্টের পরে আসলো, এর মধ্যে যাদেরকে আমরা রাজনৈতিকভাবে দেখেছি সেখানে উচ্চাভিলাষী একজন সেনা কর্মকর্তা হিসেবে জিয়াউর রহমান দেখা যাচ্ছে খুব লাইমলাইটে, এবং এটা বিচারের রায় ওই বিষয়গুলো পরিষ্কার হয়েছে। আরেকটি বিষয় আমি এখানে বলতে চাই যে জিয়াউর রহমানকে কেন্দ্র করেই যে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে সোয়াত শিপের যে অস্ত্র আসছিল, মানে পশ্চিম পাকিস্তান থেকে যে অস্ত্র এখানে আনা হচ্ছিল, তখন সেই অস্ত্র খালাস করবার জন্য জিয়াউর রহমান যাচ্ছিলেন, যে অস্ত্রটা আসলে বাঙালিদেরকে হত্যা করার জন্যই আসছিল। পথে যখন ক্যাপ্টেন রফিক এবং অন্যান্যরা তাকে থামান, হ্যাঁ মানে তারা অন্যরা যখন থামান, সেই জায়গা থেকেও জিয়াউর রহমান যে কাজটা করেছিলেন, এমনকি ঘোষণার সময় যখন ঘোষণার সুযোগটা তার জীবনে আসে বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা পাঠ করার, তখন উনি প্রথমে উপরাষ্ট্রপতি বা এই ধরনের একটা কথা বলে ঘোষণাটা দিয়েছেন, পরে এটা কারেক্ট করা হয়েছে যে বঙ্গবন্ধুর পক্ষে উনি দিচ্ছেন। এখন আমি যেটা বলতে চাই, এমআর সিদ্দিকী সাহেব, বেলাল মোহাম্মদ ইনারা এটাকে কারেকশন করে তাতে উনি সবসময় একটা সুযোগ সন্ধানী যখন এবং উচ্চাভিলাষী, এই দুইটা বিষয়ের একটা সংমিশ্রণ। তো যে জন্য 3রা নভেম্বর যখন বোঝা গেল যে খালেদ মোশাররফদের নেতৃত্বে একটা কু হচ্ছে বা হতে যাচ্ছে এমন একটা পরিস্থিতি, তখন যে অংশ অলরেডি একটা ক্ষমতার মসনদের কাছাকাছি বসে আছে, তারা বুঝতে পারছিল যে তাদের জন্য একটা খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে। সেই সময়ই এই কারাভ্যন্তরে বা কারাগারের যারা বন্দী ছিলেন আমাদের এই জাতীয় 4 নেতা, তাদেরকে মনে করা হলো যে তাহলে নিষ্কণ্টক করে রাখা ভালো, করে কোনো কারণে যদি পরিবর্তন হয়ে যায় রাজনৈতিক পট, তাহলে আবার ইন্দ্রাতে এসে হাল ধরবেন, তা তাদেরকে হত্যা করাটাই ভালো। এই হত্যা করার ঘটনাটা যখন ঘটে এবং তাদের যখন এই কুয়ের কারণে আবার একটা খারাপ গ্রেপ্তারও হয়, জিয়াউর রহমান গ্রেপ্তারও থাকে, কিন্তু 7ই নভেম্বরে আবার কর্নেল তাহের আরেকজন সেক্টর কমান্ডার, তার নেতৃত্বে যখন পাল্টা কু হলো, যেটাকে সিপাহী বিপ্লবের নাম বলে বলা হচ্ছে, কিন্তু এটা মানে জাসদের রাজনৈতিক দর্শনকে মাথায় রেখে একটা যখন পাল্টা কু হলো, এবং জিয়াউর রহমানকে যখন গ্রেপ্তার থেকে মানে মুক্ত করে নিয়ে আসা হলো, তখন সবচেয়ে মানে আরেকটা এটা মানে বোঝার মতো ব্যাপার, যেটিকে ওনারা সিপাহী জনতার অভ্যুত্থান দিবস বলে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে জিয়াউর রহমানকে মুক্ত করার সাথে সাথে জিয়াউর রহমান বের হয়ে খালিদ মোশাররফকে গ্রেপ্তার করে, যে তাকে মুক্ত করলো তাকে গ্রেপ্তার করে তাকে আবার ক্যামেরা ট্রায়ালের গ্রেপ্তার করে না খালিদ মোশাররফ, তাহের না তো তারও কিছুদিন পরে, মানে তার কিছুদিন পরে পরবর্তীতে যেটা হলো যে তাকে ক্যামেরা ট্রায়ালের আওতায় এনে তাকে ফাঁসি, যার কিনা আদালতে একটা রায় রয়েছে। এই নিষ্কণ্টক করার যে কাজটা, সেটি মানে 15ই আগস্টের আগ থেকে এগুলো অনেক গভীর চক্রান্তের ফল। এবং এখানে আমি বলবো যে শুধু যে কয়টা মানুষকে আমরা দেখতে পাচ্ছি তারাই নয়, এর পেছনে আমি শুরুতেই বলেছি যে দেশের অভ্যন্তর এবং দেশের বাইরেও অনেক কুশীলব আছে যারা কিনা এই কাজটিকে এগিয়ে নিতে সহযোগিতা করেছে। আমরা আপনার কাছে আবারও ফিরবো, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা একটা শেষ পর্বের ব্রেক নিব। দর্শক মণ্ডলী, আমরা একটা শেষ পর্বের ব্রেক নিব, ব্রেকের পরে আবারও এই আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মণ্ডলী, ফিরে এলাম ব্রেকের পরে। আমি ডক্টর তহিদ রেজা নূর আপনার কাছে ফিরতে চাই। আমি একটি প্রশ্ন জানতে চাই যে যখন আপনার বাবা মারা গিয়েছেন তখন আপনি অনেক ছোট, যখন তিনি শহীদ হয়েছেন তখন আপনি অনেক ছোট, সেই সময় কিছু গল্প যদি একটু সংক্ষেপে বলেন, কিভাবে আপনাদের বেড়ে ওঠা বা সেই দিনটি কতগুলো সুখে বা কষ্টের ছিল আপনাদের, সেটুকু যদি আপনি একটু বলতেন। এভাবে বলবো, আমার বয়স যুদ্ধ 3 বছর ছিল, কিন্তু তখনকার স্মৃতি এরকম যে আমার বেড়ে ওঠাই তো আসলে আম্মা ভাই এনাদের কাছ থেকে শুনে শুনে, আর কিছু মানে খুব হালকাভাবে কিছু স্মৃতি যুদ্ধের সময়কারও আছে। এখন সময় নিয়েতে হয়তো বলা যাবে না, কিন্তু এইভাবে বলি যে আব্বাকে যখন আলবদরের লোকেরা এসে বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়, সেই রাত 10ই ডিসেম্বর 1971 সালে, তার মাত্র 6 দিন পরেই বাংলাদেশ বিজয় অর্জন করছে। তো আব্বা এবং বঙ্গবন্ধু একই সঙ্গে কলকাতার ইসলামিয়া কলেজে পড়েছেন, এবং তারা যখন ওইখানে 46-এর ওই সময়টায় একই সঙ্গে তখন সোহরাওয়ার্দীর যে নেতৃত্বে থেকে তারা তখন ছাত্র সংগঠন হিসেবে, ছাত্র তরুণ হিসেবে তারা তখন আন্দোলনগুলোর সাথে জড়িত ছিলেন। পাকিস্তান সৃষ্টির পরে যখন ভাষা আন্দোলনের এই পর্যায়টা শুরু হলো, তখন আব্বা দৈনিক ইত্তেফাক আজাদে ছিলেন, পরে দৈনিক ইত্তেফাকে এসে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে এগিয়ে নেয়া এবং বঙ্গবন্ধুকেও বাঙালির নেতা এবং কাণ্ডারি হিসেবে মানে মানিক মিয়া এবং আব্বার নেতৃত্বে এই কাজটা হয়। তা ওইভাবে আব্বাকে চিহ্নিত করা হয়, এবং 1971 সালে যখন অন্যান্য বুদ্ধিজীবীর সঙ্গে আব্বাকে অপহরণ করে, ডিসেম্বরে আব্বাকেই প্রথম অপহরণ করা হয়, তারপর অন্যান্যদেরকে আস্তে আস্তে অপহরণ করা হয়। তো সেই সময়ের পরে আমরা যারা ওই ধীরে ধীরে বড় হয়ে উঠছিলাম, আমাদের চোখের সামনে
ছবির ফ্রেমে সিরাজউদ্দিন হোসেনকে দেখার সাথে সাথে আমরা তার পাশাপাশি দেখেছি একই সঙ্গে মোফাজ্জল হায়দার চৌধুরী, মুনির চৌধুরী, এইভাবে একটা ফ্রেমে আমরা পত্রিকা যখন দেখতাম ছোটবেলায়। আপনার কাছে একটি প্রশ্ন, ঠিক ওই দিন কি আপনার বাবার সাথে আপনার কোনো স্মৃতি আছে কিনা? ওই দিনের স্মৃতি বলতে আমার বাবা মানে ওনার বুকে রেখে উনি মানে পিঠ চাপটাতেন, এবং রবীন্দ্রনাথের সামান্য ক্ষতি কবিতা একটা আছে, যে বহে মাঘ মাসে শীতের বাতাসে, একটা কবিতা আছে সামান্য ক্ষতি, সেই কবিতাটি উনি পড়ে পড়ে আমার ঘুম পাড়াতেন। তো সেদিনও উনি সেটা করেছিলেন, কিন্তু ওই রাতেই অসামান্য ক্ষতিটা আমাদের জীবনে হয়ে যায় আর কি। মানে এরপরে আপনি আর কখনো বাবার সেই আদরটি আর কখনো পাননি? না, সেটি তো পাইনি, এবং ওনার কোনো লাশ বা শেষ চিহ্ন আমরা কোথাও পাইনি। কারণ রায়ের বাজার বধ্যভূমিতে যখন জানা গেল যে এখানে একটা বধ্যভূমি আছে, অনেকের লাশ পাওয়া যাচ্ছে, তখন শহীদ সেলিনা পারভিনের লাশ পাওয়া গেল, শহীদ ডাক্তার ফজলে রাব্বি আলিম চৌধুরীর লাশ পাওয়া গেল, কিন্তু আব্বা সহ অনেকেরই লাশ সেখানে পাওয়া যায়নি। তা আমরা ধরে নিয়েছি যে আব্বা আবার ফিরে আসবেন। 30 সেকেন্ডে যদি আপনার কাছে একদম শেষ পর্যায়ে অনুষ্ঠানে আমি যদি আপনার কাছে জানতে চাই, এই যে আপনার বাবার লাশ না পাওয়া বা বাবাকে আর কখনো ফিরে না পাওয়া, এই অনুভূতি থেকে আপনার আজকের দিনের ভাবনা কি? একদম 30 সেকেন্ডে। আমি বলবো এটা একটা একেবারে সরল রেখার মতো। 1971 সালে আমরা যে আত্মত্যাগ হয়েছে, 15ই আগস্ট যে ঘটনা ঘটেছে, 3রা নভেম্বরে যে ঘটনা ঘটলো, তারপরে আজকের বাংলাদেশে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, আমি আজকের ভাবনাটা এইভাবে বলবো যে আজকের তরুণ প্রজন্মকে ভাবতে হবে যে এই অতীত ইতিহাসে অনেক গোজামিল রয়েছে, সেই জিনিসগুলো তারা বড় হয়ে ওঠার সময় নানাভাবে বিভ্রান্ত করা হয়েছে। তাদের আজকে অনেক প্রশ্ন তৈরি হওয়া দরকার, খোঁজা দরকার, এবং সঠিক জিনিসটা মানুষের যে লক্ষ লক্ষ মানুষ আত্মদান করে যে একটা দেশ সৃষ্টি করেছিল, তাহলেই তারা বুঝতে পারবে এবং সম্মান দিতে পারবে দেশের প্রতি। ধন্যবাদ তৌহিদ রেজা নূর। আমরা একটু আসতে চাই আনোয়ার কবির আপনার কাছে, যে আজকের এই যে একদম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আজকে এই 1971 সালের আমরা মহান মুক্তিযুদ্ধ দেখেছি, 75 সালে আমরা দেখেছি একটি জাতির জনকের সপরিবারের হত্যাকাণ্ড দেখেছি, জেল হত্যাকাণ্ড দেখেছি আমরা, এরকম বেশ কয়েকটি কলঙ্কিত অধ্যায় আমরা পাস করেছি। এটিকে নিয়ে আপনার সঠিক মূল্যায়ন, আজকের দিনে এটির বাস্তবায়িত নিয়ে আপনাকে যদি জানতে। আসলে এই ক্ষেত্রে আমি প্রথমে বলতে চাই, তৌহিদ ভাই যে কথাই বলেছেন একটি সরল রেখার মতো। 1971 হত্যাকাণ্ডের শিকার বুদ্ধিজীবী থেকে শুরু করে 30 লক্ষ জনগণ, বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা, তাহেরের ফাঁসি, জেনারেল মঞ্জুরের হত্যা, এবং সশস্ত্র বাহিনীতে শত শত এবং হাজার হাজার, মানে 2 থেকে 2,500 সৈনিক হত্যা কিন্তু একই সুতোয় গাঁথা, এবং একটি রশিতে গাঁথা বলতে পারেন। এটিকে আপনি বলতেন এক ধরনের সরল সুতো নয়, এই সুতোটা দিয়েই পুরো বাংলাদেশের সর্বনাশের চেষ্টা করা হয়েছে। বিষয়টা হচ্ছে যে বঙ্গবন্ধুর তো চাওয়া পাওয়ার কিছু ছিল না, তিনি এই দেশকে দিয়ে গিয়েছেন, তিনি বাঙালিকে স্বাধীনতার জন্য ডাক দিয়েছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারপরে একটি মহান নেতাকে আমরা মারার জন্য। এই জায়গাটা আমি যে কথা বলছিলাম, এগুলো হলো এক ধরনের একটি স্বপ্নকে হত্যার চেষ্টা, মানে স্বপ্ন হত্যা বলতে পারেন। যে স্বপ্নের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল, যে স্বপ্ন তারা দেখেছেন। আপনি একটু আমরা একদম শেষ পর্যায়ে আমরা যদি 30 সেকেন্ডে আমি এই কথাটি খুব স্পষ্ট বলতে চাই। একজন মানুষ বেঁচে থাকে কেন? সে একটি স্বপ্ন দেখে, একজন রাজনীতিবিদ স্বপ্ন দেখায়। আপনি অবাক হবেন, দেখুন তাজউদ্দিন মারা যায়, ওনার বয়স কত, সৈয়দুল ইসলাম বয়স কত, খুব অল্প বয়স, তারা কিন্তু 60 কোথাও পার করেননি, 50 অনেক কম। তারা এর মধ্যেই তারা তাদের জীবনের সর্বোচ্চটি দিয়ে দিয়েছে এবং সমস্ত জনগণকে একটি দেশ উপহার দিয়েছে, এবং এই স্বপ্নটিকে তারা লালন করে একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেটি যেহেতু না ঘটে, সেই কারণে এই হত্যাকাণ্ডগুলো হয়েছে। এবং সেই কারণে এখন যে ব্লগার হত্যা বলি, এখন যাই বলেন, সবগুলো দেখবেন একই সুতোয় গাঁথা, আবার একটি প্রগতিশীল মুভমেন্টকে হত্যার চেষ্টা, আবার একটি কাঙ্ক্ষিত মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ যেহেতু তৈরি হয়, তার জন্য এই কাজগুলো করা হচ্ছে। মানে আপনার কাছে একটা 10 সেকেন্ডের প্রশ্ন, এখনো কিন্তু জাতীয় 4 নেতার 11 জন হত্যাকারীকে কিন্তু আমরা খুঁজে পাইনি। 10 সেকেন্ড। আসলে এখানে একটি সমস্যা হয়ে গেছে, জাতীয় 4 নেতা হত্যাকারীর অধিকাংশই বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত, যে কারণে তাদের যেহেতু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ফাঁসি হয়েছে, সে কারণে একটু অনেকটা ম্রিয়মাণ হয়ে গেছে। যদিও আনোয়ার কবির, আমরা আজকে আর আলোচনা আগাতে পারছি না। ধন্যবাদ জনাব আনোয়ার কবির, জনাব ডক্টর তৌহিদ রেজা নূর। দর্শক মণ্ডলী, আজ আমরা কথা বলছিলাম যে জেল হত্যা বাংলাদেশের একটি কলঙ্কিত ইতিহাস, এটি নিয়ে কথা বলছিলাম। আমরা চাই এই যে জাতীয় 4 নেতার যে হত্যা হয়েছে, এই 11 জন ইয়েকে আমরাও চাই যে তাদের মানে ফাঁসি কার্যকর হোক, তাদের রায় কার্যকর হোক। কাল আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত শুভরাত্রি।